আচ্ছা, জেলে মানুষেরা কেন যায়? তো আমি নাহি বলছি, কোনো বেআইনি কাজ করলে বা বিভিন্ন খারাপ কাজ করলে মানুষেরা জেলে যেতে পারে। জেলে মানুষদেরকে ১ মাস, ২ মাস, ১ বছর বা সারা জীবনের জন্য রেখে দেওয়া হয় চার দেওয়ালের মাঝখানে। তা আবার একাকিত্বভাবে। তারা কিন্তু জেলে থাকা অবস্থায় যেমন বাহিরের পৃথিবীতে কি হচ্ছে তারা এসব সম্পর্কে কিছুই জানে না। একদম বিচ্ছিন্ন হয়ে থাকে। তো আজকের মুভিতে সত্য ঘটনার উপর নির্মিত একটা জেল পালানোর এক মারাত্মক দৃশ্য ফুটে তোলা হয়েছে। যে মুভিটা পুরাপুরি সত্য ঘটনার উপর নির্মিত। মানুষেরা যে বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য কতটা পরিশ্রম এবং বুদ্ধি খাটাতে পারে এই মুভি না দেখলে তুমি কখনোই বুঝতে পারবে না। তো চলো আজকের মুভিটা শুরু করা যাক হ্যালনি প্যাপিলন এক্সপ্লেনেশন। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করে আমার পাশেই থাকো। তো চলো আজকের মুভিটা শুরু করা যাক। তো মুভিটা শুরু হয় ১৯৩১ সালে প্যারিসের এক জায়গা থেকে, যেখানে একজন দক্ষ চোরকে দেখানো হয় যার নাম প্যাপিলন। তার দক্ষতা হলো সে বিভিন্ন টাইপ লকার খুব সহজেই খুলতে পারে। এরপর দেখা যায় সে একটা লকার খুলছে হিরি চুরি করার জন্য, যেটা তার বস তাকে করতে বলেছে। যাই হোক, সে হিরেটা খুব সহজেই চুরি করে। এখন এই হিরেগুলোকে তার বসের কাছে দিতে হবে। এজন্য সে তার বসের উদ্দেশ্যে রওনা হয় হিরেগুলো দেওয়ার জন্য। প্যাপিলন তার বসের কাছে আসার পর দেখে তার বস একটা লোককে মারধর করছে। যাই হোক, প্যাপিলন তার বসকে হিরেগুলো জমা দেয় এবং তার বিনিময়ে তার পাওনা টাকা নিয়ে চলে আসে। প্যাপিলন কিন্তু অনেকটা চালাক ছিল। সে তার বসকে সেই হিরেগুলো দেওয়ার আগে কিছু হিরে সে তার কাছে রেখে দেয়। এরপর দেখা যায় প্যাপিলন একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছে। আসলে সেই মেয়েটা তার গার্লফ্রেন্ড। বাহ! চোরদেরও গার্লফ্রেন্ড আছে, শুধু আমার নেই। এটাই বাস্তব, হ্যাঁ? যাই হোক, প্যাপিলনের কাছে তো গার্লফ্রেন্ড থাকবেই। কারণ প্যাপিলন নিজেই একটা চোর। আর চোরদের কাছে কোনো না কোনোভাবে টাকা চলেই আসে। আর এখানে তো প্যাপিলনের কাছে হীরাই আছে। প্যাপিলন সেই হীরা নিয়ে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেয়। এরপর তারা ২ জন অনেকটা সময় এনজয় করে। আর ২ জন প্ল্যান করে যে আর তারা চুরি করবে না। এরপর তারা ঠিক করে শহর থেকে একটু দূরে একটা বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করবে। আর সেই মুহূর্তে তাদের রুমে পুলিশ চলে আসে। পুলিশ প্যাপিলনকে গ্রেপ্তার করে। তোমরা হয়তো ভাবতেছ পুলিশেরা প্যাপিলনকে গ্রেপ্তার করছে কালকে সেই হিরো চুরি করার কারণে। কিন্তু না, মূল বিষয়টা হচ্ছে আগের দিন প্যাপিলনের বস যে লোকটিকে মারধর করছিল সেই লোকটি মারা গিয়েছিল। আর কেউ একজন মিথ্যা সাক্ষী দিয়েছে যে সেই খুনটা নাকি প্যাপিলন করেছে। এরপর প্যাপিলন ও তার গার্লফ্রেন্ড পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে যে প্যাপিলন সেই খুনটা করেনি। কিন্তু পুলিশ তার কোনো কথা না শুনে তাকে জেলে নিয়ে যায়, বন্দি করে রাখে। এর কয়েকদিন পর তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। তো প্যাপিলন বুঝতে পেরেছিল যে সে এই জেল থেকে কখনো বের হতে পারবে না। তাই প্যাপিলন তার গার্লফ্রেন্ডকে বলে যে তুমি আমাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো। কিন্তু তার গার্লফ্রেন্ড এমন কথা শুনতে চায় না। আর তখন কথা বলার সময় শেষ হয়ে যাওয়ার জন্য একজন গার্ড তাকে টেনে জেলের বাহিরে নিয়ে যায়। এবার জোল্ট নামে একজন কয়েদির সাথে প্যাপিলনের পরিচয় হয়। জোল্ট প্যাপিলন ও তার গার্লফ্রেন্ডের এমন অবস্থা দেখে সে বলে যে তোমার যদি অনেক টাকা থাকে তাহলে তুমি জেল থেকে বের হতে পারবে। তা না হলে তুমি জেল থেকে কখনোই বের হতে পারবে না। এরপর আরেকজন কয়েদিকে দেখা যায় যার নাম ডেগা। জোল্ট প্যাপিলনকে বলে যে ডেগা জেলে আসার আগে সে একজন কোটিপতি ছিল। আর জেলের মধ্যে আসার আগে সে অনেক টাকা এনেছে। তো ডেগাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে নম্র, ভদ্র এবং শান্ত প্রকৃতির মানুষ। তো এবার এখানকার সকল কয়েদিকে জাহাজে করে অন্য একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় প্যাপিলন ডেগাকে বলে যে তোমার কাছে অনেক টাকা আছে, জেলের সব কয়েদিরাই প্রায় জানে। তাই যে কোনো সময় ওরা তোমার উপর আক্রমণ করে দিতে পারে। আর তুমি যদি চাও তাহলে আমি ওদের হাত থেকে তোমাকে সুরক্ষিত রাখতে পারি। কিন্তু এর বিনিময়ে এই জেল থেকে আমার পালাতে শুধু যতগুলো টাকা লাগবে সেটা তোমাকে দিতে হবে। কিন্তু ডেগা বলে যে এই টাকা যদি আমি তোমাকে না দিয়ে একটা গার্ডকে দেই তাহলে আমি বেশি সুরক্ষিত থাকবো। এমন কথা শুনে প্যাপিলন সেখান থেকে চলে যায় এবং সেই দিন রাতেই সবাই ঘুমানোর পর একজন কয়েদি আরেকজন কয়েদিকে খুন করছে। আর সেই কয়েদিকে মারার পর সেই কয়েদির কাছে যতগুলো টাকা ছিল সে সব নিয়ে চলে যায়। আর ওইখানে পাহাড়ে থাকা গার্ডগুলো এসব সামনে থেকে দেখেও তাদের কিছুই করে না। আর এই পুরো ব্যাপারটা যখন ডেগা দেখে তখন সে খুব ভয় পেয়ে যায়। আর তাই পরদিন প্যাপিলনের শর্তে সে রাজি হয়ে যায়, যেটা প্যাপিলন ডেগাকে বলেছিল। তো যাই হোক, প্যাপিলনটা শোনার পর বলে যে আমি পালানোর সময় তোমাকেও সাথে করে নিয়ে যাব। কিন্তু ডেগা বলে যে আমার ওয়াইফ আমার জামিনের জন্য চেষ্টা করছে, আশা করি খুব শীঘ্রই আমি জামিন পেয়ে যাব। এরপর সেই রাতেই ওই কয়েদি ডেগার কাছে থেকে টাকাগুলো ছিনিয়ে নিতে আসে। কিন্তু সঠিক সময় প্যাপিলন চলে আসায় ডেগা তখনকার মতো বেঁচে যায়। তো এরপর জাহাজ যখন বন্দরে চলে আসে সেখানে প্যাপির সাথে প্রথম পরিচয় হওয়া জুলিয়েট নামে সেই কয়েদিটা জাহাজ থেকে নামার সময় ইচ্ছা করে জাহাজ থেকে লাফ দেয় এবং আহত হয়ে যায়, যাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারণ এখানকার তুলনায় হাসপাতালের সিকিউরিটি তুলনামূলক কম থাকবে, তাই সেখান থেকে পালানো খুব সহজ হবে। যাই হোক, এবার সেখানকার সকল কয়েদিদের জেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। এরপর জেলের সেই ওয়ার্ডেন জেলের সকল নিয়মকানুন সম্পর্কে কয়েদিদের বলতে থাকে। ওয়ার্ডেন বলে যে আমাদের এই জেলটি সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে অবস্থিত। আর এর চারপাশে শুধু পানি আর পানি। আর তাই তোমরা যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে গার্ডটা তোমাদের সহজেই ধরে ফেলাবে। আর গার্ডদের হাত থেকে তোমরা যে কোনোভাবে বেঁচে যাও তাহলে এই সমুদ্রের হাঙররা তোমাদের গিলে ফেলবে।
আর এখান থেকে পালানোর সময় তোমরা যদি ধরা পড়ে যাও তাহলে তোমাকে প্রথমবারের জন্য 2 বছরের স্যানিটারি ক্যাম্পে রাখা হবে এবং দ্বিতীয়বারের জন্য পালাতে গিয়ে যদি ধরা পড়ে যাও তাহলে আবার তোমাদেরকে 5 বছরের জন্য এবার স্যানিটারি ক্যাম্পে রাখা হবে। তো এরপর তোমাদের মৃত্যু পর্যন্ত ডেভিলস আইল্যান্ডে রাখা হবে। তো ডেভিলস আইল্যান্ড হচ্ছে ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর জেলখানার মধ্যে একটি, যেটা 1852 সাল থেকে 1952 সাল পর্যন্ত চলেছিল। যাই হোক, আর তোমরা যদি এখানে কাউকে মারামারি করে খুন করে ফেলো সেটার শাস্তি স্বরূপ তোমাদেরকে সবার সামনে গলা কেটে মেরে ফেলা হবে। তো এই জেলের কয়েদিদের প্রতিনিয়ত অনেক কাজ করানো হতো। তো যাই হোক, এতদিনে প্যাপিলন ও ডেগার মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। এরকম একদিন ডেগার কাছ থেকে একজন কয়েদি টাকা ছিনিয়ে নিতে আসে, কিন্তু প্যাপিলন সেখানে থাকায় সেই কয়েদিটা আর ডেগার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে পারে না। এইভাবে বাকি কয়েদিরাও যখন ডেগার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে আসে তখন প্যাপিলন ডেগাকে বাঁচিয়ে নিত। যাই হোক, সেখানে কাজ করতে করতে একজন লোকের সাথে তাদের খুব ভালো পরিচয় হয়ে যায়। তবে সেই লোকটি এখানকার কোনো কয়েদি নয়, সে এখানকার অফিসারদের বিভিন্ন জিনিসপত্র সাপ্লাই দিত। তাই এই জেল সম্পর্কে সেই লোকটির খুব ভালো ধারণা ছিল। এজন্য প্যাপিলন সেই লোকটির সাথে একটা চুক্তি করে। সেটি হলো, এই লোকটি যদি প্যাপিলনকে এই জেল থেকে পালাতে সাহায্য করে তাহলে প্যাপিলন সেই লোকটিকে $10,000 দিবে। তো এই লোকটি এই লোভনীয় অফার পেয়ে রাজি হয়ে যায়। তো এরপর লোকটি প্যাভিলনকে জানায় যে এখান থেকে কিছু দূরে তার নৌকা আছে আর সেই নৌকাগুলো সেখানে আর 3 দিন অবস্থান করবে। তো তুমি যদি এই 3 দিনের মধ্যে আমার নৌকার কাছে আসতে পারো তাহলে আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। আর এই খবরটি ডেগা কোনোভাবে জানতে পারে। এরপর ডেগা ভাবে যে তার ওয়াইফ তার জামিনের ব্যবস্থা করতে আর কয়েক মাস সময় লাগতে পারে, কিন্তু ততদিনে এখানকার অন্য কয়েদিরা তার সব টাকা পয়সা ছিনিয়ে নিতে পারে, এমনকি তাকে মেরে ফেলতেও পারে। এই জন্য ডেগাও ঠিক করে যে সেও প্যাপিলনের সাথে পালিয়ে যাবে। তো পরদিন দেখা যায় জুল নামে সেই কয়েদিটা, মানে যে কয়েদিটা ইচ্ছে করে জাহাজ থেকে লাফ দিয়েছিল এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, তাকে কয়েকজন গার্ড ধরে নিয়ে আসছিল। তো জুলকে কিসের জন্য ধরে নিয়ে আসছিল এটা তোমাকে কিছুক্ষণ পরে জানতে পারবে। তো জুলকে দেখে বোঝা যাচ্ছিল যে তাকে গার্ডেরা অনেক মেরেছে। আসলে জুল হসপিটাল থেকে পালানোর চেষ্টা করেছিল আর পালানোর সময় একটা গার্ডকে সে খুন করে ফেলে, কিন্তু সে শেষ পর্যন্ত যায় পুলিশের হাতে ধরা পড়ে যায়। যেহেতু জুল্ট একজন পুলিশ অফিসারকে খুন করেছে সেহেতু এই জেলের নিয়ম অনুযায়ী জুল্টকে সবার সামনে গলা কেটে হত্যা করা হবে। তো ওই অনুযায়ী জুল্টকে সবার সামনে গলা কেটে মেরে ফেলা হয়। এরপর জুল্টের লাশকে জেলের বাইরে ফেলে দেওয়ার জন্য প্যাপিলন ও ডেগাকে দায়িত্ব দেওয়া হয়। ওই লাশটা এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ডেগা অনেক নার্ভাস হয়ে যায় আর এটা দেখে একটা গার্ড ডেগাকে মারধর করতে থাকে। তো প্যাপিলন এসব সহ্য করতে না পেরে সেখানে থাকা একটা পাথর দিয়ে ওই গার্ডের মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে ডেগা এতটাই নার্ভাস হয়ে গিয়েছিল যে সে প্যাপিলনের সাথে পালাতেও পারেনি। এরপর প্যাপিলন একটা নদী পার হয় এবং ওই গার্ডদের হাত থেকে পালিয়ে সে ওই চুক্তি করা নৌকায় যেয়ে পৌঁছায়। এরপর প্যাপিলন নৌকার এই লোকটিকে বলে যে বর্তমানে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমি ওয়াদা করছি তুমি যদি আমাকে এখান থেকে নিরাপদভাবে নিয়ে যাও তাহলে আমি তোমাকে চুক্তির চেয়েও বেশি টাকা দেব। এটা শুনে লোকটি কেন জানি হেসে ওঠে। এরপর প্যাপিলনকে চারদিক থেকে পুলিশের গার্ডেরা ঘিরে ফেলে। এরপর নৌকার ওই লোকটি বলে ওঠে, তুমি আমায় কত টাকাই বা দেবে? তাছাড়াও তুমি যদি আমাকে দ্বিগুণ টাকাও দিতে তাহলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতাম না, বরঞ্চ আরো তোমাকে আমি ধরিয়ে দিতাম, কারণ পালিয়ে যাওয়া আসামিদের ধরিয়ে দেওয়ার জন্য জেলের ওয়ার্ডেন আমাকে তোমার থেকেও বেশি টাকা দেয়। এখন প্যাপিলন যেহেতু জেল থেকে পালাতে গিয়ে ধরা পড়েছে তাই তাকে 2 বছরের জন্য সলিটারি ক্যাম্পে রাখা হবে। এই ক্যাম্প ছিল সাধারণ জেলের তুলনায় অনেক জরাজীর্ণ পরিবেশে। এখানে কয়েদিদের কোনো রকম কথা বলা বা শব্দ করা একেবারেই নিষেধ। 4 দেয়ালের মাঝে ছোট্ট একটা রুমে একটানা 2 বছর কাটাতে হবে। এখানে কয়েদিদের সারাদিনের মাত্র একবার খাবার দেওয়া হতো, তবুও সেটা কোনো ভারী খাবার ছিল না, সেটা ছিল পানের মতো ডাল জাতীয় খাবার। এসব খাবার খেয়ে মানুষেরা সারা বছরই প্রায় অসুস্থ থাকে এবং মাঝে মাঝে কেউ তো মারাই যায়। এখানকার কয়েদিদের প্রত্যেক দিনের খাবারের সাথে 1 বালতি করে পানি দেওয়া হতো। এরকম একদিন প্যাপিলন দেখে যে তার খাবারের বালতির মধ্যে একটা নারকেল রাখা আছে এবং তার সাথে সেখানে একটা ছোট্ট একটা চিরকুটও ছিল। সেই চিরকুটে লেখা ছিল, এখন থেকে তোমাকে প্রত্যেক দিন একটা নারকেল দেওয়া হবে। তো এই নারিকেল এবং চিরকুট দেখে প্যাপিলন বুঝতে পারে যে এই নারিকেল তাকে ডেগা পাঠিয়েছে। এরপর হঠাৎ একদিন একটা গার্ড প্যাপিলনকে নারিকেল দেওয়ার বিষয়টা জেনে যায় আর ওই খবরটা ওয়ার্ডেনের কাছে সাথে সাথে পৌঁছে যায়। এরপর ওয়ার্ডেন এটা জানতে পেরে সাথে সাথে প্যাপিলনের কাছে চলে আসে এবং জানায়, এই নারিকেলটা তোমাকে কে দিচ্ছে, একবার শুধু তার নামটা জানাও। তুমি যদি তার নামটা বলো তাহলে আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু প্যাপিলন বুঝতে পেরেছিল যে সে যদি ডেগার নামটা বলে দেয় তাহলে ওয়ার্ডেন তার উপর সেইভাবে নির্যাতন করবে। তাই প্যাপি একদম চুপচাপ থাকে। এই জন্য ওয়ার্ডেনও প্রচুর রেগে যায় এবং প্যাপিলনের উপর প্রচুর নির্যাতন শুরু করে এবং এর সাথে সাথে প্যাপিলনের খাবার অর্ধেক করে দেওয়া হয়। এমনিতেই প্যাপিলনের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল,
তার মধ্যে ঠিক মতো খাবার না পেয়ে সে আরো অসুস্থ হয়ে পড়ে। এরপর জেলের ওয়ার্ডেন তার কাছে এসে আবার জানতে চায় যে কে তাকে এতদিন নারকেল দিচ্ছিল, কিন্তু প্যাপিলন এইবারে কিছু না বলে একদম চুপচাপ থাকে। সে কখনোই ডেগার নাম প্রকাশ করতে চাইতো না এবং ওয়ার্ডেন এতে আরো রেগে গিয়ে প্যাপিলনকে একটা অন্ধকার রুমে রাখে। তো এই অন্ধকার রুমে কোনো প্রকার আলো বাতাস ছিল না। এই অন্ধকার ঘরে থাকতে থাকতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এমনিতেই তো প্যাপিলনের শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তার মধ্যে এরকম একাকী একটা অন্ধকার রুমে থাকার কারণে সে পুরাই পাগল হয়ে যায়। চোখের সামনে বিভিন্ন উল্টাপাল্টা এবং ভুলভাল জিনিস দেখতো। তো শেষ পর্যন্ত সে মানসিকভাবে এবং শারীরিকভাবে পুরো অসুস্থ হয়ে যায়। এই জন্য প্যাপিলনকে একটা হসপিটালে ভর্তি করানো হয়। তো সেই হসপিটালে এসে তার সাথে ডেগার দেখা হয়ে যায়। তো ডেগা ততদিনে ওই জেলের ওয়ার্ডেনের সাথে একটু খাতির জমিয়ে ওয়ার্ডেনের বিভিন্ন অফিসের ফাইল লেখালেখি করে একটু সাহায্য করত। এতে ওয়ার্ডেনের কাজে একটু হেল্প হয়ে যেত। ওয়ার্ডেন ও ডেগার এই কাজগুলোকে অনেক ভরসা করত। এই জন্য ওয়ার্ডেন এই জেলের অনেক সুযোগ সুবিধা ডেগাকে ভোগ করতে দিত। ডেগা অন্য কয়েদিদের চেয়ে এখানে খুব আরামে দিন কাটাতো। এক কথায় বলতে গেলে ডেগা এই জেলের একটা ছোটখাটো কর্মচারী হয়ে গেছে। এরপর ডেগা একদিন প্যাপিলনের সাথে দেখা করতে আসে। এরপর ডেগা প্যাপিলনের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার কারণে হয়তো তুমি এখন এখানে আসো। আমি যদি তোমাকে ওইভাবে নারকেল না পাঠাতাম তাহলে হয়তো তুমি এখন এই অবস্থায় থাকতে না। কিন্তু প্যাপিলন এটাতে কিছু মনে করে না। এরপর ডেগা আরো জানায় যে তার ওয়াইফ সে নিযুক্ত উকিলকে বিয়ে করে ফেলেছে। পাপির এমন অসুস্থতা দেখে ডেগা অনেক দুঃখ প্রকাশ করে। তো এইখানে একটা টুইস্ট হয়, প্যাপিলন আসলে অসুস্থ নয়, সে পুরোপুরি সুস্থ। মানে প্যাপিলন এতদিন অসুস্থতার নাটক করে আসছিল, কারণ সে যদি অসুস্থ থাকে তাহলে তাকে হসপিটালে নিয়ে আসা হবে এবং হাসপাতালে থাকলে সে শাস্তি থেকে মুক্তি পাবে। তো এখন প্যাপিলন এবং ডেগা জেল থেকে পালানোর প্ল্যানিং শুরু করে। এবার তাদের সাথে আরো দুজন যুক্ত হয় যারা জেল পালাবে। এদের একজনের নাম সেলিয়ার এবং আরেকজনের নাম ম্যাটারিট। তো সেলিয়ারের কাজ হলো জেলের বাইরে একটা নৌকার ব্যবস্থা করা, আর ম্যাটারিটের কাজ হলো সে গার্ডদেরকে অন্যমনস্ক হয়ে রাখবে। আর এই জেলে প্রতি রবিবারে সকল কয়েদিদেরকে প্রজেক্টরের মাধ্যমে মুভি দেখানো হতো এবং অন্য দিনের তুলনায় ওই রবিবারের দিনটা গার্ডরা খুবই কম থাকতো। তাই প্যাপিলনের দলেরা ঠিক করে যে তারা সেই রবিবার দিনটাই পালাবে। এরপর দেখা যায় রবিবারে সব কয়েদিরা একটা রুমে বসে সিনেমা দেখতে ব্যস্ত এবং ডেগা এই সুযোগে ওখানকার গার্ডদের ড্রিঙ্কের জন্য অফার করে। আর সেই ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশানো ছিল যেটা ডেগা মিশিয়েছে। যাই হোক, সবাই ড্রিঙ্কস করার পর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। আর এই সুযোগে তারা চারজন জেলের প্রাচীর টপকিয়ে ওখান থেকে পালিয়ে একটা নৌকাতে যায়, যে নৌকাটা তারা আগে থেকে ঠিক করে রেখেছিল। যাই হোক, তারা সেই নৌকা নিয়ে পালাতে শুরু করে, কিন্তু তাদের নৌকার অবস্থাটা বেশি ভালো ছিল না। আবার কিছুক্ষণের মধ্যে তাদের নৌকাতে পানি ঢুকতে শুরু করে এবং তারা সেই পানিকে সেচতে শুরু করে। আসলে তারা ছিল চারজন এবং নৌকাটা ছিল খুবই ছোট, এই কারণে নৌকাতে পানি ঢুকছিল শুধু। আর এই জন্য সেলিয়া নামে সেই কয়েদিটা ডেগাকে মেরে পানিতে ফেলে দিতে যাচ্ছিল যাতে নৌকাটা একটু হালকা হয়ে যায়। এক পর্যায়ে সেলিয়ার ডেগাকে মারতে আসলে প্যাপিলন সেখানে এসে ডেগাকে বাঁচাতে চায়। পর সেলিয়ার এবং প্যাপিলনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ডেগা সেলিয়ারকে হত্যা করে তার লাশ পানিতে ফেলে দেয়। এখন নৌকাতে তিনজন হওয়ার কারণে নৌকা একটু চলতে শুরু করে। তো এর কিছুক্ষণ পর সমুদ্রে ঝড় শুরু হয়ে যায়। এমনিতেই তো তাদের নৌকার অবস্থা বেশ ভালো ছিল না, তার মধ্যে ঝড়। তারা নৌকাটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। তো সমুদ্রে এমন ভয়াবহ অবস্থা দেখে তারা সেখানেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর তাদের যখন জ্ঞান ফিরে তারা তখন দেখে যে তারা পানিতে ভেসে কলম্বোর একটা দ্বীপে এসে পৌঁছেছে। ওখানকার কিছু লোকজন তাদেরকে নিয়ে এসে তাদের আশ্রয় দিয়েছে। আর এই দ্বীপে সবাই জানতো যে তারা জেল থেকে পালিয়ে এখানে এসেছে। তাই প্যাপিলন ঠিক করে যে তাকে এখান থেকে খুব তাড়াতাড়ি বের হতে হবে। তাই প্যাপিলন আজকে দিনের মধ্যে এখান থেকে পালাতে চাইছিল, কিন্তু ম্যাটারেটের এই জায়গাটা অনেক ভালো লেগেছিল এবং সে এখান থেকে পালাতে চাচ্ছিল না। এবার প্যাপিলন যখন ডেগাকে নিয়ে এখান থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল তখন তারা দেখতে পায় সেই জেল থেকে কয়েকজন গার্ড এসেছে তাদের ধরে নিয়ে যেতে। আর এইবার পালানোর চেষ্টা করার কারণে পুলিশ ম্যাটারেটকে গুলি করে মেরে ফেলে আর আবার তাদের দুইজনকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। আর এবার যেহেতু প্যাপিলন জেল থেকে দ্বিতীয়বার পালাতে গিয়ে ধরা পড়েছে, এই কারণে তার 5 বছরের জন্য সেলিটারি ক্যাম্পে রাখা হবে। এরপর দেখা যায় প্যাপিলনের সেখানে 5 বছর হয়ে গেছে। প্যাপিলন এখন আগের মতো একদমই নেই, তার দাড়ি চুল মোজ সব একদম সাদা হয়ে গেছে, মানে সে এখন বয়স্ক হয়ে গেছে। তো জেলের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কেউ যদি পালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে সলিটারি ক্যাম্পে 5 বছরের জন্য রাখার পর তাকে ডেভিলস আইল্যান্ডে মরার আগ পর্যন্ত রাখা হবে। আর তাই প্যাপিলনকে ডেভিলস আইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে এই ডেভিলস আইল্যান্ড একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে অবস্থিত, যে দ্বীপটা খুবই উঁচু এবং সেই আইল্যান্ডের সব থেকে উঁচু জায়গাতে সেই কারাগারটা অবস্থিত। আর কেউ যদি সেখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাকে সমুদ্রের অনেক উঁচু জায়গা থেকে লাফ দিয়ে পালাতে হবে। আর অত উঁচু থেকে লাফ দেওয়া এবং সুইসাইড করে একই সমান। আর এই দ্বীপে অতটা গার্ড রাখার প্রয়োজন হয় না। এরপর প্যাপিলন সেখানে এসে দেখে যে সেখানে আগে থেকেই ডেগা আছে। তো ডেগাকে 5 বছর আগে এই ডেভিলস আইল্যান্ডে পাঠানো হয়েছিল। তো 5 বছর আগে এই ডেভিলস আইল্যান্ডে পাঠানোর কারণ ডেগা ওয়ার্ডেনের অনেক কাজে সাহায্য করত এবং সেই জেলের অনেক সুযোগ সুবিধাও ডেগাকে ভোগ করতে দিত। এরপর যেহেতু ডেগা জেল থেকে পালাতে চেয়েছিল এর কারণে
ওয়ার্ডেন অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় এবং ডেগাকে 5 বছর আগে ডেভিলস আইল্যান্ড শাস্তি স্বরূপ পাঠিয়েছে। যাই হোক, ডেগা এখানে 5 বছর থাকতে থাকতে সেই জেলখানাকে পুরা নিজের বাড়ির মতো মনে করেছে। তাকে এখানে কিছু মনেই হয় না, মানে সে এই পরিবেশের সাথে পুরোপুরি খাপ খেয়ে ফেলেছে। এর কয়েকদিন পর পাপি ভাবতে থাকে যে কোনোভাবে যদি আমি সমুদ্রের পানিতে ঝাঁপ দিতে পারি তাহলে সমুদ্রের স্রোতে আমাকে ভেসে ভেসে কোথাও না কোথাও নিয়ে যাবে। আর যেহেতু সমুদ্রের স্রোত উল্টো দিকে বইছে তাহলে আরো সোজা হবে আমার এখান থেকে পালাতে। এরপরও ডিগা এখান থেকে একদমই পালাতে চাচ্ছিল না। আর এমনিতেই তো সে যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে তার তখন যাবার কোনো জায়গাই নাই, কারণ তার স্ত্রী সেই উকিলের সাথে বিয়ে করে ফেলেছে আর ডিগার সকল সম্পত্তি তার বইয়ের নামে লেখা আছে। আর তাই ডিগা প্যাপিলনকে বলে যে বাকিটা জীবন না হয় আমি এখানে কাটাবো, তুমি এখান থেকে চলে যাও। যাই হোক, প্যাপিলন তো চাচ্ছে সে এখান থেকে কিভাবে বের হবে। তো অবশেষে তার একটা বুদ্ধি পায় যে তার একটা বস্তার ভিতর অনেকগুলো নারিকেল ঢুকাবে যাতে সেই নারিকেলের বস্তাকে সে ভেলার মতো ব্যবহার করতে পারে। যাই হোক, এবার প্যাপিলন প্রস্তুত হয়ে যায় পালানোর জন্য। এরপর সে সেই নারিকেলের বস্তাকে উপর থেকে ফেলে দেয় এবং শেষবারের মতন প্যাপিলন ডেগাকে জড়িয়ে ধরে এবং সে সেখান থেকে লাফ দেয়। এত উঁচু থেকে লাফ দেওয়ার জন্য সে মারা যেতে পারে এবং বেঁচে যেতেও পারে, কিন্তু ভাগ্যক্রমে সে সেখানে বেঁচে যায় আর সে ঠিক মতন সেই বস্তার উপর উঠে ভেসে থাকতে পারছিল। এটা ডেগা উপর থেকে দেখে অনেক খুশি হয়। অবশেষে প্যাপিলন ভাসতে ভাসতে এগোতে থাকে এক উদ্দেশ্যহীন জায়গায়। এবার মুভি সিন নিয়ে যাওয়া হয় 1969 সালে। আর প্যাপিলন এখন ভেনেজুয়েলাতে থাকে, কারণ নিজের দেশ ফ্রান্সে প্যাপিলন এখনো আসামি হয়ে রয়েছে। এরপর দেখা যায় প্যাপিলন একটা লেখকের কাছে গেছে। তো প্যাপিলন জেলে থাকা অবস্থায় তার সাথে যেসব ঘটনা ঘটছে সে সব ঘটনাগুলোকে এক ডায়েরিতে লিখে রেখেছিল। আর এখন প্যাপিলন সেই ডায়েরিটা সেই লেখককে দিয়ে একটা বই ছাপাতে বলে। এরপর ওই জেলের সত্যিকারের কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। তো প্যাপিলন এবং ডেগা যে জেলে ছিল সেই জেলে প্রায় 80,000 মতো কয়েদি ছিল। ওই জেলের নিয়ম নীতি মুভিতে যেভাবে দেখা হয়েছে খুব কঠিন, ওই কিছুটা এরকমই ছিল। আর বেশিরভাগই কয়েদি সেখানে টিকে থাকতে না পেরে সেখানে মারা যেত। তো এইবার প্যাপিলনের আসল ছবিটা দেখানো হয়। তো প্যাপিলনের আসল নাম ছিল হ্যানরি চ্যারিয়ার। তোমরা যদি ছবিতে লক্ষ্য করো তাহলে প্যাপিলনের বুকে একটা প্রজাপতি ট্যাটু করা আছে। প্রজাপতিকে ফ্রান্স ভাষায় প্যাপিলন বলা হয় আর এই কারণে সে প্যাপিলন নামে সবার কাছে পরিচিত ছিল। আর এখানে জেল পালনের এক সত্য ঘটনা ফের নির্মিত মুভিটা শেষ হয়ে যায়। তো তোমাদের মুভিটা কিরকম লাগলো কমেন্টে বলবা এবং যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করো।